গল্প শুরু হয় আমাজনের ঘন জঙ্গল থেকে। সেখানে একটি বিমান দ্রুত গতিতে উড়ে যাচ্ছিল। সেই বিমানে জাস্টিন নামের একটি মেয়ে বসেছিল। সে তার বন্ধুদের সঙ্গে শান্তিতে নিজের বাড়িতে ফিরছিল, কিন্তু হঠাৎ তাদের বিমানের উপর কোনো কিছু প্রচণ্ড গতিতে আক্রমণ করে। ফলে বিমানটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দ্রুত নিচের দিকে পড়তে শুরু করে। দেখতে দেখতে বিমানটি অ্যামাজনের ঘন গাছপালার সঙ্গে ধাক্কা খেতে থাকে। গাছের সঙ্গে ধাক্কা লাগার কারণে বিমানের অর্ধেক অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং একটি মেয়ে ছিটকে বিমান থেকে বাইরে পড়ে যায়। বিমানটি যত দ্রুত নিচে নামতে থাকে, ততই অনেক মানুষ সেখান থেকে নিচে পড়তে থাকে। এইটা দেখে বিমানের ভেতরে থাকা লোকজন চিৎকার শুরু করে। এরপর হঠাৎ করেই বিমানটি জঙ্গলের মাঝখানে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে একটি গাছের ডাল পাইলটের দেহ ভেদ করে চলে গিয়েছিল। এমনকি একটি মেয়ে নিজের সিটেই মারা গিয়েছে। এটা দেখে বাকি সবাই ভয় পেয়ে বিমান থেকে বেরিয়ে আসে, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি, বরং এটাই ছিল শুরু। এরপর একজন লোক ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতেই তার মাথা বিমানের পাখার সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনার সময় তাদের জিপিএসও হারিয়ে গিয়েছিল, ফলে তারা ঘন জঙ্গলের মাঝখানে আটকা পড়ে যায়। সেখানে তাদের ফোনে কোনো সিগন্যালও ছিল না, তাই তারা কাউকে সাহায্যের জন্য ডাকতে পারছিল না। সবচেয়ে বড় সমস্যা ছিল, যে মানুষটি এই জঙ্গল সম্পর্কে সবচেয়ে বেশি জানত, সেও তখন মৃত্যু অবস্থায় পড়েছিল। এরই মধ্যে হার্মে জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। পরে জানা যায় সেগুলো জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের শব্দ ছিল। হার্মে বলে তারা যদি সাহায্য করে তাহলে নদীপথে ক্যাম্পে ফিরে যাওয়া সম্ভব হবে। কিন্তু সমস্যা ছিল, আদিবাসীরা তাদের ভাষা বুঝত না এবং তাদের দেখা মাত্রই আক্রমণ শুরু করে। এই হামলায় হার্মের প্রেমিকা মারা যায় এবং বাকিদেরকে তীরের আঘাতে অজ্ঞান করে ফেলা হয়। কিছুক্ষণ পর জাস্টিনের জ্ঞান ফিরে আসে। সে নিজেকে একটি কাঠের নৌকায় দেখতে পায়। নৌকায় থাকা লোকেরা ছিল ওই জঙ্গলের আদিবাসী। এইটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং হাতের বাঁধন খোলার চেষ্টা করে, কিন্তু তখনই একজন আদিবাসী রেগে গিয়ে তার উপর চিৎকার করে ওঠে। কালো রঙে রাঙানো সেই আদিবাসীটি ছিল মানুষখেকো গোত্রের এক নিষ্ঠুর সদস্য। নৌকাটি তীরে পৌঁছাতেই গোত্রের অন্য সদস্যদের দেখা যায়। বৃদ্ধ থেকে শিশু সবার শরীরে লাল রঙে রাঙানো ছিল। এরপর বন্দি ছাত্রদের আদিবাসীদের গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর অদ্ভুতভাবে তাদের স্বাগত জানানো হয়। সবাই তাদের ছুঁয়ে দেখতে শুরু করে, কিন্তু চারপাশে ঝুলে থাকা কঙ্কাল আর মানুষের মাথার খুলি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তারা যখন কুঁড়ে ঘরগুলোর কাছে পৌঁছায়, তখন একটি ঘর থেকে লাঠির উপর ভর দিয়ে এক বৃদ্ধ বেরিয়ে আসে। সে ছিল পুরো গ্রামের প্রধান। পুরো আদিবাসীদের মধ্যেই তার কথাকেই শেষ কথা হিসেবে ধরা হয়। সে জোরে তার লাঠি মাটিতে আঘাত করতেই সেখানে উপস্থিত সবাই মুহূর্তের মধ্যেই চুপ হয়ে যায়। এরপর গ্রামের প্রধান ধীরে ধীরে সেই ছাত্রদের কাছে আসে এবং তাদের খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। তারপর সে নিজের ভাষায় জোরে জোরে কিছু বলতে শুরু করে, কিন্তু সেই ছাত্ররা তার কথা একটুও বুঝতে পারে না। তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর তাদের সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং একে একে সবাইকে শূকর রাখার খাঁচার মধ্যে বন্দি করা হয়। খাঁচার বাহিরে আদিবাসীদের একটি দল জড়ো হয়েছিল। তারা এমনভাবে তাদের দিকে তাকিয়েছিল যেমনভাবে কসাই জবাই করার আগে পশুদের দিকে তাকাতো। কিন্তু মোটা ছেলেটির ভাগ্য আরও খারাপ ছিল। তাকে প্রথমে আলাদা করে রাখা হয়েছিল। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধা তার কাছে আসে এবং একটি পাত্রে অদ্ভুত ধরনের স্যুপ এনে জোর করে তাকে খাইয়ে দেয়। তারপর তাকে একটি বড় পাথরের উপর শুয়ে দেওয়া হয়। এরপর তার হাতের বাঁধন খুলে দেওয়া হয়। কিন্তু জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই সে দেখতে পায় কয়েকজন শক্তিশালী লোক তার হাত পা শক্ত করে ধরে রেখেছে। এরপর গ্রামের প্রধান তার সামনে এসে দাঁড়ায় এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে ধারালো ছুরি দিয়ে তার দুই চোখ উপড়ে নেয়। এরপর সেগুলো খেতে শুরু করে। এরপর তার জিভও কেটে নেওয়া হয়। এর মধ্যেই কালো পোশাক পরা একজন জল্লাদ একটি বড় ছুরি বের করে এবং তার হাত কেটে ফেলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটিকে নির্মমভাবে ছোট ছোট টুকরো করে ফেলা হয়। তার দেহ তখন আদিবাসীদের খাবারে পরিণত হয়েছিল। তারা তার শরীরের প্রতিটি অংশ খুব যত্ন সহকারে আলাদা করে। এরপর মাংসে মশলা মাখিয়ে মাটির তৈরি চুলায় রান্না করা হয়। কয়েক ঘন্টার মধ্যেই রান্না করা মাংসের গন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এমনকি ছোট ছোট শিশুদেরও মাংসের লোভে জিভে জল আসে। অন্যদিকে জাস্টিন এবং তার সঙ্গীরা এইসব দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে তারা সত্যিই নরখাদকদের হাতে বন্দী হয়েছে।
তবে তাদের মধ্যে হারমে বেশ শান্ত ছিল। সে নিজের ফোন বের করে সিগন্যাল খোঁজার চেষ্টা করে, যাতে বাইরে কোনো সাহায্য চাওয়া যায়, কিন্তু সেখানে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। এদিকে আদিবাসীরা যেভাবে বসে খাবার খাচ্ছিল সেটা সাধারণ ভোজনের মতোই মনে হচ্ছিল। পার্থক্য শুধু এতটুকুই ছিল যে তাদের থালায় মানুষের মাংস ছিল। যদিও এই আদিবাসীরা শুকুর এবং গরু পালন করত, তবুও তারা মানুষকেও বন্দি করে রাখত। খাঁচায় বন্দি ছাত্ররা সেখানে খাওয়া দাওয়া করত এবং নিজেদের প্রয়োজন মেটাতো। রাত নামার পর কিছু আদিবাসী ঘুমিয়ে পড়ে, কারণ পুরো গ্রামে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। অন্যরা আগুন জ্বালিয়ে চারপাশে আলোকিত করছিল। এই সুযোগে জাস্টিন এবং তার সঙ্গীরা ধীরে ধীরে পালানোর পরিকল্পনা করতে থাকে। এমন সময় তাদের একজন বলে, যদি জিপিএসটা পাওয়া যায় তাহলে হয়তো বাহিরে কারো কাছে সাহায্য চাওয়া সম্ভব হবে। কিন্তু হারমে বলে, এতে কোনো লাভ হবে না, কারণ এই আদিবাসীরা জঙ্গলের সব জায়গায় ছড়িয়ে আছে, আর তারা মোটা ছেলেটির মাংস খাওয়া শেষ করলেই আমাদেরকেও হত্যা করবে। এই কথা শুনে জাস্টিন খুব রেগে যায়, কারণ হারমেই তাদের এই জঙ্গলে নিয়ে এসেছিল এবং তার কারণেই এখন সবার জীবন বিপদের মুখে পড়েছে। তারা সেখানে বসে মৃত্যুর জন্য অপেক্ষাও করতে পারত না। ঠিক সেই সময় একটি মেয়ে খাঁচার ছাদ দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে মাথা বের করতেই কাছাকাছি থাকা এক আদিবাসী তাকে সঙ্গে সঙ্গে অজ্ঞান করার একটি তীর ছুঁড়ে মারে, যার ফলে সে অজ্ঞান হয়ে আবার খাঁচার ভেতরে পড়ে যায়। পরদিন সকালে জাস্টিন দেখতে পায় একটি ছোট্ট আদিবাসী ছেলে তার পাশে বসে আছে। ছেলেটির নজর ছিল তার গলায় ঝুলে থাকা একটি লকেটের দিকে। আসলে সেটি ছিল একটি অদ্ভুত বাঁশি। জাস্টিন মনে করে, যদি সেই ছেলেটির সঙ্গে বন্ধুত্ব করা যায় তাহলে তার সাহায্যে এখান থেকে পালানো সম্ভব হতে পারে। তাই সে লকেটটি দিয়ে হালকা শব্দে বাঁশি বাজায়। শব্দ শুনে কালো পোশাক পরা সেই নিষ্ঠুর লোকটি তার সঙ্গীদের নিয়ে সেখানে চলে আসে। তারা সব মেয়েকে খাঁচা থেকে বের করে সেই জায়গায় নিয়ে যায় যেখানে মোটা ছেলেটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এরপর সবার কাপড় খুলে নেওয়া হয়। গ্রামের প্রধান এসে একে একে সবার শরীর পরীক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বাকি দুই মেয়েকে আবার খাঁচায় ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু জাস্টিনকে তারা একটি আলাদা জায়গায় রেখে দেয়। ঠিক তখনই আকাশ থেকে প্রবল বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির কারণে পাহারায় থাকা কয়েকজন ছাড়া বাকি সবাই নিজেদের কুঁড়ে ঘরে চলে যায়। এই সুযোগে খাঁচার ভেতরে থাকা এক মেয়ে ভয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। সে ফোনের রিংটোন বাজিয়ে এক আদিবাসীর মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। এরপর দ্রুত খাঁচা থেকে বেরিয়ে দৌড়ে পালাতে শুরু করে। কলেজে দৌড় প্রতিযোগিতায় সে বিজয়ী ছিল, তাই পিচ্ছিল পথেও তার গতি কমে না। কিছু দূর যাওয়ার পর সে নদীর তীরে কাঠের একটি নৌকা দেখতে পায়। সঙ্গে সঙ্গে নৌকায় উঠে সেখান থেকে পালিয়ে যায়। বৃষ্টি থেমে যাওয়ার পর আদিবাসীরা জাস্টিনকে ধরে আবার খাঁচায় নিয়ে আসে, কিন্তু অদ্ভুত বিষয় হলো তারা তার কোনো ক্ষতি করেনি। তবে তার মুখ এবং শরীরে অদ্ভুত লাল এবং সাদা রং মাখিয়ে দিয়েছিল। তার সঙ্গীরা কিছুতেই বুঝতে পারছিল না যে আসলে কি ঘটছে। এমনকি হারমেও অনেক বিভ্রান্ত ছিল। ঠিক তখনই তারা দেখতে পায় এক আদিবাসী মেয়ের দুই পা শক্ত করে বাঁধা ছিল। তাকে দেখেই তারা পুরো বিষয়টি বুঝতে পারে। আসলে আদিবাসীরা খুব শীঘ্রই সেখানে জাস্টিনের সঙ্গে বিয়ের আয়োজন করতে চলেছে। এই কথা জানতে পেরে জাস্টিন আরও ভয় পেয়ে যায়। তখন হারমে তাকে বলে, নিজেকে ভাগ্যবান মনে করা উচিত তোমার, কারণ যাদের সঙ্গে তারা বিয়ে করে তারা অন্য বন্দীদের তুলনায় কিছুটা বেশি দিন বাঁচতে পারে। এই কথা শুনে দাড়িওয়ালা লোকটি হারমেকে চুপ থাকতে বলে। তারপর সে জাস্টিনকে সান্ত্বনা দিয়ে বলে যে তারা এখান থেকে অবশ্যই পালাতে পারবে। এদিকে কয়েকজন আদিবাসী শিশু খাবারের বাটি নিয়ে সেখানে আসে। খাবার বিতরণ করার সময় জাস্টিন আবার সেই ছোট্ট ছেলেটিকে দেখতে পায়। আবারও সে তার সামনে বাঁশি বাজায়। ছেলেটি খুব মনোযোগ দিয়ে সেই শব্দ শুনতে থাকে। অন্যদিকে হারমে বিরক্ত হয়ে বলে, এইসব চেষ্টা করে কোনো লাভ হবে না। এরপর সে বাটিতে থাকা অদ্ভুত খাবারগুলো খেতে শুরু করে। সেখানে সোনালি চুলের মেয়েটির খাবার অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু প্রচণ্ড ক্ষুধা থাকার কারণে সে সেটি খেয়ে ফেলে। কিন্তু বাটি খালি হওয়ার পর সে একটি অদ্ভুত চিহ্ন দেখতে পায়। সে বুঝতে পারে যে সে আসলে তার সেই বন্ধুর মাংস খাচ্ছিল, যে কিছুক্ষণ আগেই খাঁচা থেকে পালিয়ে গিয়েছিল। মেয়েটি সঙ্গে সঙ্গে প্রচণ্ড মানসিক আঘাত পায়। তারপর বাটিটি ভেঙে সেটির ধারালো অংশ দিয়ে নিজের গলা কেটে ফেলে। আসলে আদিবাসীরা তার বন্ধুকে ধরে গোপনে হত্যা করেছিল এবং তার দেহ রান্না করেছিল, কিন্তু তার সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি মারা যায়। তবে তারা চায়নি যে তার মৃত্যু বৃথা যাক, তাই তারা গোপনে তার মুখের ভেতরে ঘুমের ঔষধ ঢুকিয়ে দেয়। তাদের পরিকল্পনা ছিল আদিবাসীরা যদি তার মাংস খায় তাহলে সবাই অজ্ঞান হয়ে পড়বে।
আদিবাসীরা তাদের এই কৌশল বুঝতেই পারেনি। কিছুক্ষণ পর কালো পোশাক পরা সেই নিষ্ঠুর লোকটি সেখানে আসে এবং ধারালো ছুরি দিয়ে সেই মেয়েটার দেহ টুকরো টুকরো করে ফেলে। এরপর সেই মাংস রান্না করার জন্য মাটির চুলায় দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই মাংসের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। মাংস খাওয়ার পর ধীরে ধীরে আদিবাসীদের উপর সেই ঔষধের প্রভাব দেখা দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা একে একে মাটিতে পড়ে যায়। এই সুযোগে জাস্টিন এবং দাড়িওয়ালা লোকটি খাঁচা থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই আরেকজন ছেলে খাঁচা থেকে পালানোর চেষ্টা করলে হারমে তাকে অজ্ঞান করার তীর ছুঁড়ে মারে, যাতে সে নিজে আদিবাসীদের প্রথম শিকার না হয়। তখন জাস্টিনের কাছে ছেলেটিকে বাঁচানোর মতো সময় ছিল না, তাই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে ছেলেটির জ্ঞান ফিরে আসে। তখন সে দেখতে পায় দুইজন আদিবাসী তার সামনে বসে আছে এবং ঔষধের প্রভাবে তারা অদ্ভুতভাবে হাসছিল। সে মনে করে এই সুযোগে হয়তো পালিয়ে যাওয়া সম্ভব, কিন্তু আদিবাসীদের মানুষের মাংস খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছিল, তাই তাদের একজন ছেলেটির হাত ধরে কামড় দেয়। এটি দেখে সে আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত অন্য আদিবাসীরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারপর সবাই মিলে শুকনের মতো তার শরীরের মাংস ছিঁড়ে খেতে শুরু করে। মুহূর্তের মধ্যেই তার দেহ টুকরো টুকরো হয়ে যায়। অন্যদিকে জাস্টিন এবং দাড়িওয়ালা লোকটি নদী পার হয়ে ধীরে ধীরে এগোতে থাকে। তারা ভেবেছিল খুব শীঘ্রই উদ্ধারকারীর দলের কাছে পৌঁছে যাবে, কিন্তু নদী পার হওয়ার সময় জাস্টিনের পা পিছলে যায় এবং সে গভীর পানিতে পড়ে যায়। প্রবল স্রোতে সে দ্রুত ভেসে যেতে থাকে। তার চিৎকার শুনে দাড়িওয়ালা লোকটি অনেক ভয় পেয়ে যায়, তবুও সে কোনো কিছু না ভেবেই নদীর ধার দিয়ে তাকে অনুসরণ করতে থাকে। শেষ পর্যন্ত একটি গাছের ডালের সাহায্যে সে জাস্টিনকে পানির উপরে তুলে আনতে সক্ষম হয়। এরপর তারা দুইজন জঙ্গলের ভেতরে যেতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর তারা দেখতে পায় তারা সেই জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে তাদের বিমানটি বিধ্বস্ত হয়েছিল। সেখানে নিহত ব্যক্তিদের মৃতদেহ ঝুলানো ছিল। প্রচণ্ড রোদ এবং গরমের কারণে সেগুলো আদিবাসীদের খাবারে পরিণত হয়েছিল। এইসব দেখে জাস্টিন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু দাড়িওয়ালা লোকটি সরাসরি বিমান দুর্ঘটনার স্থানে চলে যায়। সেখানে গিয়ে সে অবশেষে জিপিএসটা খুঁজে পায়, কিন্তু জিপিএসে ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, তাই সেটি আর কাজ করছিল না। ঠিক তখনই জাস্টিন একটি মোবাইলের রিংটোন শুনতে পায়। তারা দ্রুত কাছাকাছি ঝুলিয়ে রাখা মৃতদেহগুলোর পকেটে তল্লাশি শুরু করে। অবশেষে হারমের প্রেমিকার পকেটে থেকে তারা একটি ফোন খুঁজে পায়। যখন তারা দুইজন ফোনটি পেয়ে আনন্দ করে, ঠিক তখনই সেই আদিবাসীরা তাদের খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। এরপর তারা দুজনকে ধরে আবারও নিজেদের গ্রামে ফিরে আনে। এরপর আদিবাসী মেয়েরা জাস্টিনকে বিয়ের জন্য প্রস্তুত করতে শুরু করে। অন্যদিকে দাড়িওয়ালা লোকটিকে একটি কাঠের খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তারপর কালো পোশাক পরা সেই নিষ্ঠুর লোকটি তাকে ভয়ঙ্কর শাস্তি দেয়। প্রথমে তার শরীরের সব হাড় ভেঙে ফেলা হয় এবং তার শরীরে সবুজ রঙের এক ধরনের তরল পদার্থ মাখিয়ে দেওয়া হয়। সেই তরলের গন্ধে আশেপাশের অসংখ্য বড় বড় পিঁপড়া তার দিকে ছুটে আসে। কিছুক্ষণের মধ্যেই লাখ লাখ পিঁপড়া তার শরীরে ছড়িয়ে পড়ে এবং তাকে কামড়াতে শুরু করে। প্রচণ্ড যন্ত্রণায় লোকটি চিৎকার করতে থাকে। এদিকে জাস্টিনকে বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছিল। তখন গ্রামের প্রধান একটি ছোট্ট ছুরি হাতে নিয়ে তার সামনে আসে। সে আচার অনুষ্ঠান শুরু করতেই যাচ্ছিল, এমন সময় বাইরে থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। এই শব্দ শোনার পর গ্রামের প্রধান অনুষ্ঠান কাজ বন্ধ করে। তখন একজন আদিবাসী দৌড়ে সেখানে আসে। তার হাতে একজন মানুষের কাটা মাথা ছিল। আসলে ততক্ষণে উদ্ধারকারীর দল সেখানে পৌঁছে গিয়েছিল, অর্থাৎ আদিবাসীদের জন্য নতুন শিকার চলে এসেছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই গ্রামের প্রধান সবাইকে শিকারে যাওয়ার জন্য বলে। অল্প সময়ের মধ্যেই পুরো গ্রাম ফাঁকা হয়ে যায়। সেখানে শুধু কয়েকজন শিশু এবং মেয়ে রয়েছে। তাদের মধ্যেই সেই ছোট্ট আদিবাসী ছেলেটিও ছিল, যে জাস্টিনের বাঁশির শব্দ শুনেছিল। সুযোগ বুঝে সেই ছেলেটি চুপচাপ জাস্টিনকে মুক্ত করে দেয়। পালানোর সময় জাস্টিন দাড়িওয়ালা লোকটিকেও মুক্ত করার চেষ্টা করে, কিন্তু লোকটি নিজের ফোন তার হাতে দিয়ে তাকে দ্রুত পালাতে বলে। জাস্টিন তাকে একা ফেলে যেতে চাইছিল না, কিন্তু ঠিক তখনই সেই ছোট্ট আদিবাসী ছেলেটি লোকটিকে অজ্ঞান করে দেয় এবং তার গলা কেটে তাকে হত্যা করে। এইসব দেখে জাস্টিন মানসিকভাবে ভেঙে পড়ে, তবুও সেখানে থেমে থাকার মতো উপায় ছিল না। সে যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন খাঁচার মধ্যে বন্দি হারমে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু জাস্টিন সেই বিশ্বাসঘাতককে সেখানেই ফেলে রেখে চলে যায়। ছোট্ট ছেলেটি তাকে পথ দেখিয়ে গ্রাম থেকে অনেক দূরে নিয়ে যায়। তার সাহায্যে জাস্টিন জঙ্গল থেকে বেরিয়ে আসার সুযোগ পায়।
বিদায় নেওয়ার আগে জাস্টিন তার বাঁশিওয়ালা লকেটটি সেই ছেলেকে উপহার হিসেবে দেয়। কিন্তু নদী পার হওয়ার সময় গ্রামের আদিবাসীরা তাকে দেখে ফেলে। ঠিক তখনই সেখানে তারা একটি জাগুয়ারও দেখতে পায়। আদিবাসীরা এই প্রাণীটিকে শুভ বলে মনে করত। তারা লক্ষ্য করেছিল যে জাগুয়ারটি জাস্টিনের উপর আক্রমণ করেনি, তাই তারা এটিকে একটি ইঙ্গিত হিসেবে ধরে নেয় এবং জাস্টিনকে ছেড়ে দেয়। এরপর নদীর অপর প্রান্তে পৌঁছে জাস্টিন দেখতে পায় সেখানে একটি ভয়ঙ্কর যুদ্ধ চলছে। আদিবাসীরা এবং উদ্ধারকারীর দল মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। কিন্তু আধুনিক হাতিয়ারের দিক থেকে উদ্ধারকারীর দল অনেক বেশি শক্তিশালী ছিল, তাই একে একে অনেক আদিবাসী নিহত হতে শুরু করে। এমন সময় জাস্টিন ভুল করে এই লড়াইয়ের মাঝখানে চলে আসে। আহত এবং মৃত আদিবাসীদের দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে দ্রুত নিজের ফোন বের করে উদ্ধারকারীর দলের সামনে চলে আসে। সে তাদের বোঝায় যে সে আদিবাসীদের একজন নয়, তাই যেন তার উপর গুলি চালানো না হয়। তার হাতে ফোন দেখে দলের সদস্যরা তাকে দ্রুত নিজেদের কাছে ডেকে নেয়। এরপর তারা আদিবাসীদের উপর আক্রমণ শুরু করে। হেলিকপ্টারে ওঠার আগে একজন সদস্য জাস্টিনকে জিজ্ঞেস করে, আর কি কেউ বেঁচে আছে? কিন্তু জাস্টিন কোনো দ্বিধা না করেই উত্তর দেয়, না, শুধু আমি একাই বেঁচে আছি, বাকিরা সবাই মারা গিয়েছে। এরপর জাস্টিনকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। অন্যদিকে হার্মে চিরদিনের জন্য আদিবাসীদের মধ্যেই আটকা পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনা থেকে জাস্টিনের বেঁচে ফেরার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। রাতারাতি সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিখ্যাত হয়ে যায়। তবে সে কখনোই কাউকে বলেনি যে তার সঙ্গীরা বিমান দুর্ঘটনায় মারা যায়নি, বরং আদিবাসীদের কারণেই তাদের মৃত্যু হয়েছিল। উল্টো সে সবাইকে বলেছিল আদিবাসীদের সাহায্য না পেলে বিমান দুর্ঘটনার পর তারা অনেক আগেই মারা যেত। সে ইচ্ছাকৃতভাবেই সত্য কথাটি গোপন রেখেছিল, কারণ সত্য প্রকাশ পেলে হয়তো পুরো আদিবাসী গোষ্ঠী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। একটি সাক্ষাৎকারের পর জাস্টিন যখন ঘুমাতে যাচ্ছিল, তখন হার্মের বোন তাকে ফোন করে। সে জানায় স্যাটেলাইটের ছবিতে একজন মানুষকে দেখা গিয়েছে যার পুরো শরীর কালো রঙে রাঙানো ছিল, আর তার চেহারা হার্মের সঙ্গে অনেকটাই মিল ছিল। এর অর্থ ছিল খুবই পরিষ্কার, হার্মে এখন আদিবাসীদের নতুন কালো জল্লাদে পরিণত হয়েছে। আর এই ভয়ঙ্কর রহস্য উন্মোচনের মধ্যে দিয়েই আজকের গল্প শেষ হয়।